সাকিব এবং অপু বিশ্বাস আবারও এক হতে যাচ্ছে। এই এক হতে যাওয়ার বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আসলে? সাকিবের যে দ্বিতীয় অধ্যায়, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আপনার এরকম নীরব ভূমিকা তো আসলে দর্শকরা এক্সপেক্ট করেনি। আপনার কি বলার আছে? আমাকে নিয়ে যখনই কেউ বিব্রতকর মন্তব্য করেছে, পরবর্তী সময় তার জীবনে সে বিব্রতকর নিজেই করেছে। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক জানাচ্ছি দ্য আরজি কিবরিয়া শো থেকে। আজকে আমি যে গেস্টকে নিয়ে আপনাদের সামনে এসেছি, তাকে আসলে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। তিনি আমার অত্যন্ত প্রিয়। বেশ কিছু দিন তাকে আমার কাছে থেকে দেখার সুযোগ হয়েছে এবং তাকে আমার আজকে বলতে হবে যে আমি সেকেন্ড টাইম তাকে দর্শকদের জন্যে প্রেজেন্ট করতে যাচ্ছি। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মুখ, অনেকের জন্যেই আইডল। তিনি হচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আমন্ত্রণ জানাচ্ছি দ্য আরজি কিবরিয়া শোতে। ধন্যবাদ ভাইয়া, এবং দ্বিতীয়বারের মতো আপনার সাথে আবারও কোনো একটা প্রোগ্রামে আসতে পারে আমার ভালো লাগছে। কেমন লাগছে, মানে আমার নামটা বা আমার এই শোটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। নামটা কতটা ইউনিক মনে হয়েছে? বরাবরের মতোই হচ্ছে, আপনি নিজেই একজন ইউনিক মানুষ, তারপরে আপনাকে ঘিরে প্রোগ্রাম হওয়াটা তো এটা খুবই স্বাভাবিক। আর সত্যি আপনি সাথে সাথে সেট থেকে শুরু করে এভরিথিং অনেক নাইস। ফাইন, আমার একটু এনার্জি দরকার ছিল, আমি সেটা পেয়ে গিয়েছি। এবার আমি বিভিন্ন প্রশ্নের দিকে যাব। ওকে, রাইট নাও কি নিয়ে ব্যস্ততা? লাল শাড়ি। লাল শাড়ি। প্রেম প্রীতির বন্ধন সিনেমাটা রিলিজ হবে ঈদে। তো সব কিছু মিলে আসলে কাজের ব্যস্ততা, সিনেমা, সোশ্যাল ওয়ার্ক, যেমন হচ্ছে গিয়ে বলতে পারেন ওপেনিং, ফটোশুট, এসব নিয়েই। ডান্সিং, সেগুলো তো আছে। এখন যেহেতু রোজার মাস, সো স্টেজটা অনেকটাই বন্ধ, সো ওটাকে এই মুহূর্তে, এই মাসের জন্য বলতে পারি যে আমাদের জন্য অফ আছে, বাট স্টার্ট হয়ে গেলে আবার আমি ধুমাই। রিসেন্টলি আমাদের সোশ্যাল মিডিয়াতে তো আসলে নেগেটিভ জিনিসগুলো একটু ভাইরাল হয় বেশি, মানে খুব মানে কি বলা যেতে পারে, কনস্ট্রাকটিভ কাজ করে লাইমলাইটে আসার জন্য প্রচুর সময় লাগে। আমরা বোধহয় একটা ডান্সের এরকম একটা ব্যাপার দেখলাম আমাদের আরেক চিত্রনায়ক নীরবের সঙ্গে, এবং আমরা দেখলাম যে ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেল এবং খুব ভাইরাল হলো বিষয়টা। আসলে মানে আপনার কাছে এই বিষয়টা কেমন? তো আমাদের ফ্লোরটা ছিল একদমই আপনার কি বলে ওটাকে, টাইলস করা। তো টাইলসের জন্য স্লিপি, স্টার্টিং থেকেই কিন্তু আমি খুব হালকা ডান্স করছিলাম। হ্যাঁ, এবং নীরবও হালকা করছিল, কিন্তু যেহেতু আমাদের কম্পোজিশন চলে আসে, ডান্সের তো একটা প্রত্যেকটা ফ্লো থাকে, স্টেপ বাই স্টেপ থাকে। তো বেসিক্যালি আমার স্কার্টটা ছিল স্লিপি, মানে ফ্লোর স্লিপ, স্কার্ট স্লিপ, সব কিছু মিলে একদম দুর্ঘটনার শিকার হতে হয়েছে। আমরা লাল শাড়ি নিয়ে কথা বলতে চাই একটু। লাল শাড়ি যতদূর জানি যে আপনার প্রডিউসিং এর মুভিটা হচ্ছে, এটাই বোধহয় প্রথম প্রযোজনা। হ্যাঁ। ওকে, কমপ্লিট হয়ে গেছে মুভি? হ্যাঁ, ফুল কমপ্লিট। আমার গান রিলিজ করব আগে ফার্স্টে, অ্যান্ড সিনেমা রিলিজ করে ফেলবো সুন্দর একটা সময়। লিডার হিসেবে যদি বলি, আপনি অনেক মাই ডিয়ার টাইপ। মানে এটা আমার একেবারে ব্যক্তিগত অনুভূতি। খুব যে মেশার সুযোগ হচ্ছে তা না, আজকে সেকেন্ডে বসেছি ক্যামেরার সামনে আপনাকে নিয়ে, এবং কথা বলে না অনেক ফ্লেক্সিবল মনে হয় যে না ঠিক আছে, এটা আমাদেরই ঘরের মানুষ। মানে নায়িকা মনে হয় না যে না ঠিক আছে ওরে বাবা অনেক বড়সড় ব্যাপার। এই জিনিসটা কি আপনার ভিতরে খুব স্বভাবগত, নাকি আপনি এটাকে পরবর্তীতে মনে করেছেন প্রয়োজন আছে বলে ডেভেলপ করা? আমি যতটুকু দেখেছি যে নায়িকা কাজল বা রিসেন্টলি সারা আলী খান, এই সময়ের নায়িকা, এবং আমাদের শাবনূর আপু, তাদের মাঝে আমি কখনোই নায়িকা সুলভ ব্যাপারটা দেখিনি। তো আমার কাছে থেকে শাবনূর আপুর সাথে খুব কথা বলার সুযোগ হয়েছে, বা সে প্রচণ্ড আমাকে আদরও করে, স্নেহ করে। সেখান থেকে উনি বলেছিল যে আমি একজন নায়িকা মানে হচ্ছে আমি প্রত্যেকটা ঘরের একটা মানুষ। আমরা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছি, অপু বিশ্বাসকে নিয়ে কথা বলে অপু বিশ্বাসের সংসার আসবে, শাকিব খানকে নিয়ে বলা হবে। আমি জানি না শাকিব খানকে নিয়ে বলতে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাট দর্শকরা জানতে চায় এবং এই জায়গাটা থেকে এসকেপ করার কোনো সুযোগ নাই। খুব রিসেন্টলি সাকিবের যে দ্বিতীয় অধ্যায় আমরা যেটা দেখলাম, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আপনার জায়গা থেকে তেমন কোনো প্রতিক্রিয়াই পাইনি। আমার মনে হয় যে মানুষ আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে বসে থাকতো যে কখন অপু বিশ্বাস একটা কথা বলবে এখানে, বা কিছু একটা বলতে চায় কিনা। আমি একদম নাম ধরে বলছি না, বাট আপনার এরকম নীরব ভূমিকা তো আসলে দর্শকরা এক্সপেক্ট করেনি। আপনি যদি প্রিভিয়াস ঘেটে দেখেন, মানে তাহলে আপনি দেখবেন যে আমাকে নিয়ে যখনই কেউ বিব্রতকর মন্তব্য করেছে, পরবর্তী সময় তার জীবনে সে বিব্রতকর নিজেই করেছে। তো আমি ওই ফানি পাত্রটা কখনোই হতে চাই না। তো ওই জায়গা থেকে আমি সবসময় চাই যে আমাকে দেখে মানুষ শিখবে, আমাকে দেখে মানুষ জানবে,
আমি যেমনটা কিছুক্ষণ আগেই বললাম, সেই আর্টিস্টদের হয়তো ভালো লাগাগুলোকে আমি ওইভাবে দেখি। তো আমাকে নিয়ে যখনই কেউ কোনো একটা বড় রচনা মাফিক একটা স্ট্যাটাস দিয়েছে বা মন্তব্য করেছে, পরবর্তী সময় সেই কাজগুলো তারাই ঘটেছে। তো এটা So, আপনি ভীষণ- জানতেন যেরকম একটা কিছু হতে না, যাচ্ছে? এরকম কিছু না, মানে আমি কিছু হয়ে গেছে, ধরেন আমি একটা কিছু করে ফেলেছি ফর এক্সাম্পল, ওইটা নিয়ে আপনি বিভিন্ন ঘেটেছেন, তার মানে কি আমার ভুলটা আপনি ধরিয়ে দিয়েছেন। তার মানে আমরা উপবিশ্বাসের এই কথার সাথে তাল মিলিয়ে বলতে পারি যে যারা ইতিমধ্যে স্টেজে পড়ে যাওয়া নিয়ে ট্রল করেছেন তারাও ভবিষ্যতে কিন্তু ঠাসঠুস পড়ে যাবেন। না, এটা একদমই নয়। আমার যেটা হয়েছে হয়তো নিছক দুর্ঘটনা, তবে আমি চাইবো না সে আমার কাছের শত্রু মিত্র যেই হোক না কেন, পরিচিত অপরিচিত, তাদের জন্য কখনোই এই ধরনের আমি দুর্ঘটনা এই না প্রশ্নটা ঘটে। করাটা উচিত হবে কিনা জানি না, একটা বাচ্চার মতোই প্রশ্ন হয়ে যায় যে এই যে কোন একজন মানুষ কোন একটা সময় আমাকে নিয়ে মিথ্যা বলছে বা ট্রল করছে, সেই মানুষটা একই রকমের ঘটনার মুখোমুখি হলো, তখন কিন্তু নিজের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে, মানে 100%, পাশবিক আনন্দ। এই আনন্দটা কি 100% আপনার ক্ষেত্রেও হয়েছে? খুবই ভীষণ। কিন্তু আমি সবসময় মনে করি যে আমাকে দেখে কখনো যদি কেউ খুশি হয়ে আবেগী হয়ে করে, সেটা প্রতিফলন তাদের মধ্যেও ঘটে যায় কোনো না কোনো ভাবে। তো আমি ডেফিনেটলি খুশি হই, কিন্তু সেটা আমি প্রকাশ করে না, প্রকাশ করব না। প্রকাশ করে না কখনোই। সাকিব এবং অপু বিশ্বাস আবারও এক হতে যাচ্ছে, এই এক হতে যাওয়ার বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আসলে? এটা তো ডিরেক্ট কথা, এক হয়ে যাচ্ছে। ওয়েট হোক, আমরা সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যান্সারের জন্য, এটা আপনি কি জানেন? এটা আমি মনে করি। তো আমি সময়কে অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি সময় মানুষের লাইফে একটা বিগ গার্জিয়ান, যেখানে তারা ডিসিশন দিয়ে দেয়, মানে ডিসিশন মেকার। সো ওটা আমরা সময়ের জন্য ছেড়ে দিই। তার মানে আমরা অপেক্ষায় থাকতে হবে উত্তরের জন্য, সম্ভাবনা হ্যাঁ। আছে কিনা? তাও বলতে চাচ্ছি না। আচ্ছা, তো এখন যেহেতু আপনার সন্তানের বাবা সাকিব, কতটুকু সময় দেন, কিভাবে আপনারা get together আমি তো করেন? এখন বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না, আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু। ও মাই গড, মানে দুজন যে কীরকম, এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। আর আমি চাইও না যে সব সময় তাদের স্পেশাল মোমেন্টগুলো এবং স্পেশাল কথাগুলো এইভাবে শেয়ার করি। তো সেই জায়গা থেকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, তাই অ্যান্সার দিতেই হচ্ছে। তারা খুবই ভালো বন্ধু, মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয়, তুমি কাকে বেশি লাভ করো, পাপাকে, এরকম কোনো কিছু খেতে গেলে সে পাপার জন্য হয়তো ওটা বেঁধে নিয়ে যাচ্ছে। আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তার কাজিন ব্রাদার যারা আছে, কাজিন সিস্টার আছে, তারা তো মনে হয় যে কি বলবো, মানে পুরো মানে বাসাটা জুড়ে থাকে। এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা বলি, মানে কাজে যে ছিলেন সার্ভেন্ট, তাকে বলেছে যে আন্টি তুমি প্লেটটা নিয়ে যাও। তো সামাও হয় না, আসতে একটু লেট হয়ে গেছে, সে এদিক ওদিক তাকিয়ে মাথার উপর দিয়ে প্লেটটা ফেলে দিয়েছে। ও। তো মানে সে ভয় পেয়ে গেছে যে তার বাবা কিছু বলবে কিনা। তো তার বাবা কিছু বলেনি, বাবা বলেছে যে না, তোমার হাত পা কেটে যাবে, তুমি আর এভাবে ফেলো না। তো সেটা সে খুব ভালোভাবে নিয়েছে। 2-3 ঘন্টা পর তার মনে হয়েছে যদি বাবা বকা দেয় বা কিছু করে, সে বাসায় আসবে, মানে বসুন্ধরা আমার কাছে আসবে। আমি এখন বসুন্ধরা যাব, আমাকে এখনই নিয়ে চলো, যত রাতই হোক। পরে তার বাবা বলতে বাধ্য হয়েছে, বাবা আমি কিছু বলবো না, পারলে আরো 4টা প্লেট দিচ্ছি, তুমি ভাগো। মানে তাদের মধ্যে এমন একটা বন্ডিং, মানে কি বলবো, দুজন ভালো একজন বন্ধু। বিউটিফুল। এটা মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে অনেক কিছু। আমরা নিশ্চয়ই আরো শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে, এবং আমাদের আজকে অতিথি হয়ে আছেন আমাদের খুবই প্রিয় ভেরি অনারেবল অপু বিশ্বাস। আমরা আবারও ওই ক্যারিয়ারের জায়গাটা একটু আসতে চাই। সাকিব অপু জুটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জুটি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরে এই জুটির অনেক সিনেমা এখন দর্শকরা মিস করেন, এবং সেই ছবি হয় না, হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও আমরা জানি না। আপনার জায়গা থেকে বক্তব্য কি? আপনি কিন্তু এই বিষয়ে সবসময় বলেছেন যে সুযোগ থাকলে আপনি কাজ করবেন। হ্যাঁ, আমি আবারও বলছি, সুযোগ থাকলে আমরা কাজ করব। আর সুযোগটা কেন আসছে না? কারণ আপনাদের তো কমিউনিকেশন আছে, দর্শকরাও চায়। না, অ্যাকচুয়ালি মানে সুযোগের কারণটা তো ডেফিনেটলি একজন প্রযোজককে উদ্যোগ নিতে হবে। এই যে আমার সাকিবের প্রচুর সিনেমা হয়েছে, এটা তো আর আমরা কেউ ঘর থেকে করিনি। এটা প্রযোজক উদ্যোগ নিয়েছে এবং ব্যাক টু ব্যাক সিনেমা আমাদেরকে সাইন করিয়েছে, দেন আমরা কাজ করতে পেরেছি। আপনি নিজেও লাল শাড়ি করলেন, আপনি চাইলেও তো সাকিবকে কাস্ট করতে পারতেন। না, এই জায়গাটাতে আসলে শাকিব খানের মতো এত বড় মাপের একজন আর্টিস্টকে আসলে এখানে হায়ার করাটা ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, ডিফিকাল্ট ছিল। এবং এখানে একজন, হ্যাঁ, আমি যদি এখন আর্টিস্টের জায়গা থেকে দেখি, তাহলে আসলে ওনাকে নিয়ে এই কাজ করাটা আমার পক্ষে উচিত হবে না, কারণ উনি যে পরিমাণের আর্টিস্ট, ওই এফোর্টটা এই ক্যারেক্টারে তার ছিল না। আগের যে অবস্থাটা ছিল
সেখান থেকে তো এখন একটু ভিন্ন ধরনের অবস্থা আমি বলবো। ছবি কম্পারেটিভলি অনেক কম হচ্ছে। সাকিবের জায়গাটা মানুষ মিস করছে, সেটা অন্য কাউকে দিয়ে ওইভাবে হিট হওয়ার জায়গাটা প্রশ্নবিদ্ধ আছে। ডেফিনেটলি সেই লেভেলের না। আপনি যাকে যে ট্রাই করছেন হয়তো অনেক ভালো সাপোর্ট পাচ্ছেন, অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু সাকিব লেভেলের পাচ্ছেন এটা আমি নিশ্চয়ই বলবো না, দর্শকও সেটা বলছে না। তো সেই জায়গা থেকে আপনার কোনো খারাপ লাগা আছে কিনা, বা খুব বেশি তাড়না অনুভব করেন কিনা আবার পূর্বের জায়গাটা ফিরে পেতে? আমি আর সাকিব যখন প্রচুর কাজ করেছি তখন একটা ওই সময়টাই ছিল, এবং এত কাজ করেছি যে আমাদের 12 মাসে 14টা সিনেমা করা হয়েছে। ঈদে আমার সাকিবের সিনেমা এসেছে 4 থেকে 5টা। তো ওইটা একটা সময় ছিল। এখন যেটা হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না, তবে বিগত 4 বছর আগের কথা যদি আমরা ভাবি, যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চলে গেলাম সিনেমা থেকে দূরে, তখন যদি আমি সিনেমা হল বা বিজনেস চিন্তা করি, একদমই ছিল না। কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে, কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কিছু হয়ে কাজ করার আছে সেটা হয়তো বা অনেকে বুঝে উঠতে পারেননি। কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব, যেহেতু আমি অপু বিশ্বাস এখান থেকে প্রচুর সিনেমা করেছি, আমার দায়বদ্ধতা আছে, আমার যদি সুযোগ হয় তাহলে আমি সেই সেক্টরগুলোকে টাচ করে যাব। আরেকটা প্রশ্ন বোধহয় করতেই হবে। আমি যখন আপনাকে প্রথম ইন্টারভিউ করেছিলাম, আমার মনে হয় বছরখানেক আগেই হবে সেই ইন্টারভিউটা, 2 বছর আগে। 2 বছর আগে। এবং সেখানে ব্যাপার ছিল যে অপু আসলে কেমন বর চায়, বিয়ে করার ক্ষেত্রে কেমন বর চায়, এবং তাকে অবিবাহিত হতে হবে, সেটার একটা যুক্তিও আপনি দিয়েছিলেন। অপুর অবস্থান কি এখন ওরকমই আছে, নাকি সাকিব অপু মিলে যাওয়ার একটা সম্ভাবনার কথা দর্শকরা যেহেতু বলছেন, সুতরাং ওই জায়গা থেকে অপু সরে এসছে? না, আসলে আমি ওই সময় যেটা বলেছিলাম এখনও ওটাই বলছি, যদি ভবিষ্যতে মানে আমাকে অন্যভাবেই দেখতে হয় তো ডেফিনেটলি আনম্যারিড কাউকেই তো দেখবো, এটা একদম আমার ইচ্ছে। আর সেই জায়গা থেকে আসলে ওই রকম চিন্তা আপনি বলার জন্য বলা, কিন্তু আমি আসলে এই মোমেন্টে আমি আমার ছেলে, আমার ক্যারিয়ার আর ডেফিনেটলি ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। এই তিনটে ঘিরে এতটা ব্যস্ত সময় যাচ্ছে আমার মানসিকভাবে, অন্য চিন্তা করার আপনি টাইম কখনো নাই। ফ্রাস্ট্রেটেড হন না? না, কেন হন না? ছোট্ট জীবন, মানে চাওয়ার থেকে পাওয়াটা অনেক বেশি পেয়েছি। উপরওয়ালার ইচ্ছায় খুব সুন্দর হাত পা, দেখতে সুন্দর। অপু বিশ্বাস নামটা বলে অ্যাটলিস্ট বাংলাদেশের কর্নারে হলেও আমাকে চেনে, 10টা লোক আমাকে রেসপেক্ট করে। একদম রাজপুত্রের মতো একটা সন্তান আমার জীবনে আছে। অবশ্যই খুব সুন্দর একটা বাবা সে পেয়েছে, যার ব্যাকগ্রাউন্ডের সাথে আমারও নামটা জোড়ানো আছে। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড পছন্দ করে, অ্যান্ড ডেফিনেটলি আমাদের বাংলাদেশের দর্শক থেকে শুরু করে যেখানে আমাকে চেনে, বাঙালি দর্শক বা নন বাঙালি দর্শক, তাদের যে সাপোর্ট পাই, তাহলে কেন আমার ফ্রাস্ট্রেশন হবে? আমি এই প্রশ্নের অ্যান্সারটা এরকম হবে এটা আমি জানতাম, এবং এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি, এটাও আমি জানি। কিন্তু একইভাবে তো এটাও সত্য যে এই ঘটনাটা জীবনে ঘটে গেছে, যেটা যেটা আপনি প্রথম টেলিভিশন লাইভে আসলেন, বাংলাদেশের মানুষ জানলো, ওই সময়টাতে ওটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো, আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা। এটা আমি জানি না, এটাকে আপনি, যদি আমি এভাবে প্রশ্নটা করতে চাই, যদি আপনার ভুল সংশোধন করার সুযোগ থাকতো, আমি ভুল হিসেবে বলবো কিনা জানি না, আমি সাহসটুকু চেয়ে নিচ্ছি আপনার কাছে, আপনি সেম ভুলটা করতেন কিনা, বা এই ঘটনাটা ঘটতো কিনা, বা এটা যদি না ঘটতো তাহলে ক্যারিয়ারটা হয়তো বা অন্যরকম হতো, আরও গ্ল্যামারাস হতো, সেই জায়গাটাকে মিস করেন কিনা, আমি ডেফিনেটলি জানবো আপনার কাছ থেকে। তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি আমরা। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো। আর ঈদের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন অপু বিশ্বাস। তার কাছে আবারও ফিরছি, ওই প্রশ্নটা থেকেই ফিরতে চাই যে কখনো কি মনে হয় না, আমরা তো মানুষ ডেফিনেটলি, আপনার কখনো কি সেকেন্ড থট আসে নাই যে আমার জীবনে যদি এই জিনিসটা না থাকতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আরও অন্যরকম হতো? না, ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম, যেটা করাটা উচিত হয়নি। কারণ ইমোশন বা আবেগ যেটাই বলি না কেন, এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক, জীবনটা চলে না। বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না। এটা হয়তো বা আপনি বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন, কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় তাহলে এটাকে একদমই আমার মনে হয় যে ক্লোজ করে চলা উচিত। তো যদিও এই কথাটা এই মুহূর্তে আসলে খুব একটা কার্যকর নয়, কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা, এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরা প্রচণ্ড ভালো মানুষ, তাদেরকে আমি পেয়েছি। কিন্তু ব্যক্তি উপবিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো, তো তাহলে বলতে পারি যে হয়তো বা বিয়েটা আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতে পারতো। সাকিবের কোনো মোমেন্ট মিস করেন?
এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবো, এবং এভরিথিং তার বাবা। নো নো, ইউ লাভড হিম ওয়ান্স, রাইট? আপনি তাকে একসময় পাগলের মতো ভালোবেসেছেন। হয়তো এখনকার অবস্থা আপনি ভালো জানেন, বাট মিসিং ব্যাপারটা আসে না, আসাটা তো স্বাভাবিক। না, মিসিংটা তখনই হতো যদি সে আমার থেকে অনেকটা ডিস্টেন্সে থাকতো বা কোনো ওয়ে আউটই থাকতো না। ওকে, যেহেতু মানে ডিস্টেন্স ওয়ে আউট কোনোটাই কার্যকর নয়, সো মিসিংয়ের ব্যাপারটা ওইভাবে ফিল হয় না। ওকে। সো আমরা আসলে সম্ভাবনার দ্বার উন্মুক্ত রাখছি এবং আমরা পজিটিভলি ভাববো, ঠিক আছে? সাকিব এবং অপুর দর্শক যারা, তারা পজিটিভলি ভাববো, সেরকমই ভাইব পাচ্ছি। মাঝখানে একটা খুব টাফ টাইম গিয়েছে, বিশেষ করে আমাদের এটা তো খুব কমন যে মা হয়ে যাওয়ার পরে একটু হেলদি ব্যাপার চলে আসে, এবং ওই সময়টাতে স্ক্রিনের প্রেজেন্স নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রল করেছেন। অপু বিশ্বাসকে লম্বা একটা সময় ট্রলের মধ্যে যেতে হয়েছে এবং আপনি সেটা ওভারকামও করেছেন। ইভেন সাকিবকেও আমি কোনো একটা ইন্টারভিউ বোধহয় এটা নিয়ে কথা বলতে শুনেছিলাম, আপনার কম্পিটেন্সি নিয়ে। তো নিজেকেও নিজে বোঝাতে হয় না, একটা ব্রেন স্টর্মিং কিন্তু করতে হয়। আপনি জিম করছেন সেটা ঠিক আছে, চোখে দেখা যায়, কিন্তু নিজের ব্রেনকে যে সিগন্যালটা দেওয়া যে না তুমি পারবা, তুমি পারবা, এই কাজটা কি শুধু আপনি নিজেই করেন নাকি আপনাকে কেউ সাহসটা দেয়, ফ্যামিলি মেম্বার হোক বা ফ্রেন্ডস হোক? না, আমি নিজে থেকেই তৈরি করি। আমি জিনিসটাকে খুব নর্মালি নিই যে আপনি কাঁদেন কখন? কাউকে বলি না, কাঁদি কখন কাউকে বলি না। কেন বলি না? কারণ কান্নাটা আসলে এটা আমার নিজের, এটা আমার নিজের ভালো লাগা মন্দ লাগা বা নিজের প্রপার্টি। এই প্রপার্টি আমি কারোর সাথে শেয়ার করি না, একদমই না। কারণ আমি হ্যাঁ, মানুষ যেহেতু কান্না তো আসে, কিন্তু সেটা আমি একদমই আমার মতো করে কান্না করি। ওই জগৎটা একেবারে নিজের জগৎ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই উচিত এবং ইমোশনটাকে আসলে পাবলিকলি না দেখানোই ভালো। কারণ আমরা হচ্ছে কি নায়িকা, আমাদের পরিবারও কিন্তু আমাদেরকে ওইভাবে কিছুটা হলেও ফিল করে। তো সেই জায়গাটা আমি সেই জায়গাটাই তৈরি করে রাখি। তবে হ্যাঁ, বাসায় থাকলে আমি একদম মানে প্রচণ্ড ডাউন টু ওয়ার্ক কাজ করতে পছন্দ করি। ঘর ঝাড়ু থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে এভরিথিং নিজে হাতে করার চেষ্টা করি। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি একটা প্রশ্ন করতে চাই। আমার আজকে অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে সন্তানকে সাথে নিয়ে এসে টেলিভিশনে লাইভ করলেন আপনি এবং পুরো বাংলাদেশের মানুষ এটা জেনে গেল। আপনার কি মনে হয় ওই কাজটা আপনাকে কোনো রিগ্রেট ফিল দিয়েছে যে কাজটা ঠিক হয়নি, কাজটা অন্যভাবে হতে পারতো, এভাবে লাইভ না করা, এরকম কোনো ফিল কি কখনো দেয়? না কি মনে হয় যে না ঠিকই আছে? না, এইটা তো এখন আমি কি বলবো, আমি যেটা করেছিলাম এটা তো আমার তখন একার ছিল। অনেকেই করেছে তাদের মতো করে। আমারটা হচ্ছে টিভি ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে, অনেকে নিজে ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে, কিন্তু সেখানে কি বলেছে, কি বোঝাতে চেয়েছে, সেটা আসলে কেই বা জানে। অনেকের সাথে কম্পেয়ার নাই বাবা, আমরা বুঝতে পারছি আপনি কার সঙ্গে কম্পেয়ার করছেন, বাট আপনার কখনো রিগ্রেট ফিল হয় কিনা যে না কাজটা এভাবে কর? কখনো হয় না? না, এই জন্য হয় না, কারণ আমার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্স ছিল যে অবশ্যই আমার আমি যে এত বছরের সংসার, আমি সংসারটা করেছি, আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান, কি দিয়ে খেতে পছন্দ করেন, আমার শাশুড়ি কি দিয়ে রান্না করতে পছন্দ করেন, ওই বাড়িতে কতগুলো বেড কাভার, ওই বাড়িতে কতগুলো কার্টেন, ওই বাড়িতে মানে ভিমবার কতগুলা, সো এগুলো আমার জানা। তো সেই জিনিসটা আমি সবাইকে জানাতে চেয়েছি। এটার পেছন কথাটাই হচ্ছে যেহেতু আমি সংসার করেছি, আমার সন্তান আছে, সেটা সবার কাছে জানিয়েছি। দ্যাটস ইট। এই জন্য আমার কখনো মনে হয় না। সাকিবেরও পয়েন্ট কিন্তু এটাই ছিল বারবার যে আমার সন্তান নিয়ে কেন টেলিভিশনে আসতে হবে, ওর যুক্তিটাই ছিল এটা, এবং এটা নিয়ে দেখেছি যে আর্গুমেন্টটা হয়েছে। সো যেহেতু আপনাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাচ্ছে বা একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং হি ইজ আ ভেরি গুড ফাদার আপনি বললেন, তো সেই জায়গা থেকে সবথেকে বড় কথা সাকিবের মহৎ একটা গুণ বলবো, আমি কখনো বলেছিলাম সে ভালো বাবা হোক। আমার কোনো একটা প্রোগ্রামে এরকম কথা আছে যে আমাকে উপস্থাপক বলেছিল যে সাকিবের সম্বন্ধে কিছু একটা বলেন, তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, তাকে একটা ভালো বাবা হতে হবে। আচ্ছা, ওটা ওই সময় একটা ছিল, আজ থেকে 1 বছর আগে একটা কোনো প্রোগ্রাম, আই থিঙ্ক মনে পড়ছে না। আজকে প্রোগ্রামে বলবো সাকিব অনেক ভালো বাবা হয়েছে। বিউটিফুল।